প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অস্ত্র ছাড়তে নারাজ হিজবুলস, ইসরায়েলকে যুদ্ধবিরতি মানার আহ্বান। হিজবুল্লার মহাসচিব নাঈম কাসেম স্পষ্ট জানিয়েন, সংগঠনটি কোনোভাবেই অস্ত্র ছাড়বে না। সোমবার বৈরুত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হলে আগে ইসরায়েলকে আগ্রাসন বন্ধ করতে হবে এবং যুদ্ধবিরতির শর্ত মানতে হবে। কাসেম জানান, নভেম্বর 2024 সালে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলকে পূর্ণভাবে মানতে হবে। এর আগে কোনো জাতীয় প্রতিরক্ষা কৌশল বা নিরস্ত্রীকরণ আলোচনা সম্ভব নয়। তিনি আরও বলেন, ইসরায়েল লেবানন থেকে পুরোপুরি সরে না গেলে, বন্দীদের মুক্ত না দিলে এবং হামলা বন্ধ না করলে হিজবুল্লাহ অস্ত্র নামাবে না। লেবানন সরকার সম্প্রতি সেনাবাহিনীকে হিজবুল্লাহর অস্ত্র জব্দের পরিকল্পনা করতে নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে এই উদ্যোগ নেওয়া হলেও হিজবুল্লাহ এটিকে অকার্যকর সিদ্ধান্ত বলে উড়িয়ে দিয়েছে। কাসেমের দাবি, এই সরকার বর্তমান অবস্থায় লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম নয়। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, লেবাননের সেনাবাহিনী যদি নিরস্ত্রীকরণ কার্যকর করে তবে তারা ধাপে ধাপে দক্ষিণ লেবানন থেকে সেনা কমাতে রাজি। এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেথনিয়াহু মার্কিন দূত টম ব্যারাকের সঙ্গে বৈঠক করেছেন। ব্যারাকও ইসরায়েলকে যুদ্ধবিরতি মানার আহ্বান জানিয়েছেন। বর্তমানে ইসরায়েল দক্ষিণ লেবাননের 5টি স্থানে অবস্থান করছে। যদিও গত নভেম্বরের যুদ্ধবিরতি অনুযায়ী তাদের 2 মাসের মধ্যে সরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও ইসরায়েল প্রায় প্রতিদিন বিমান হামলা চালাচ্ছে, যাতে সাধারণ মানুষ, সিরিয়া শরণার্থী নিহত ও আহত হচ্ছে এবং ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। সোমবার এক ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে একজন নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, ওই হামলায় তারা হিজবুল্লাহর এক সদস্যকে হত্যা করেছে। হিজবুল্লাহ লেবাননের একমাত্র গোষ্ঠী যারা 1975-1990 এর গৃহযুদ্ধের পরও অস্ত্র ধরে রেখেছে। গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে সংগঠনটি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। তাদের সাবেক প্রধান হাসান নাসরাল্লাহ সহ বহু শীর্ষ নেতা নিহত হয়েছেন, হাজারো যোদ্ধা ও সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন এবং বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আসছে সোমবার দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNIFIL এর মেয়াদ 2026 আগস্ট পর্যন্ত বাড়ানোর বিষয়ে ভোট দিতে যাচ্ছে। এদিকে ইতিহাস আমাদের বিচার করবে মুসলিম দেশগুলোর উদ্দেশ্যে ইরান। ইসরায়েলের আগ্রাসন, দখল ও গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্ট করে বলেন, এখন আর শুধু স্লোগান, বিবৃতি বা নিন্দা জানানোর সময় নয়। যদি মুসলিম দেশগুলো এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান না নেয়, তবে ইতিহাস তার কঠিন বিচার করবে। আরাকচি সতর্ক করে বলেন, বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন কেবল ফিলিস্তিনের জন্য নয়, গোটা মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক শান্তির জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই ইসরায়েলের আগ্রাসন রুখতে শুধু মুখের প্রতিবাদ যথেষ্ট নয়। জেদ্দায় মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের প্রাক্কালে তিনি বলেন, এবার বৈঠকের প্রতি বৈশ্বিক মনোযোগ রয়েছে। বিশেষত ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড মুসলিম বিশ্বের অস্তিত্বকেই হুমকির মুখে ঠেলে দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইসরায়েল গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে। নারী শিশুদের ওপর ভয়াবহ গণহত্যা চালানো হচ্ছে, মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে, ক্ষুধা ও দুর্ভিক্ষকে গণহত্যার হাতিয়ার বানানো হচ্ছে, এমনকি খাদ্য বিতরণ কেন্দ্রগুলোকে ক্ষুধার্ত নারী শিশুর জন্য মৃত্যুফাঁদে রূপান্তরিত করা হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলের অপরাধ শুধু গাজায় সীমাবদ্ধ নয়। পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ, জেরুজালেমকে ইহুদিকরণ, লেবানন ও ইয়েমেনে হামলা, সিরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা, এমনকি সাম্প্রতিক সময়ে ইরানের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে 1000-এরও বেশি বেসামরিক মানুষ হত্যা, এ সবই প্রমাণ করে ইসরায়েল সমগ্র অঞ্চলের জন্য বিপজ্জনক হুমকি। আরাকচি অভিযোগ করেন, কিছু পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে অব্যাহত সমর্থন দিয়ে এই অপরাধযজ্ঞে শরিক হয়েছে। এর ফলে শুধু মুসলিম বিশ্বই নয়, গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, ইসলামী সহযোগিতা সংস্থার আসন্ন বৈঠক মুসলিম দেশগুলোর সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করবে। এই বৈঠক যদি নিরপরাধ মানুষ হত্যা ও ভূমি দখল রোধে কার্যকর সিদ্ধান্ত নিতে পারে, তবে তা নেতানিয়াহু ও তার সরকারের অতৃপ্ত উচ্চাকাঙ্ক্ষা দমন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়কণ্ঠে বলেন, আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব হল গাজা ও পশ্চিম তীরে নির্যাতিত ভাই বোনদের পাশে দাঁড়ানো। এখনই সময় কার্যকর সিদ্ধান্ত গ্রহণ, গণহত্যা বন্ধ করা, অপরাধীদের বিচার আওতায় আনা এবং ইসরায়েলের সম্প্রসারণবাদী কার্যক্রম প্রতিরোধ করা। তিনি আবারও জোর দিয়ে বলেন, স্লোগান, নিন্দা বা উদ্বেগ জানানোর যুগ শেষ। এখন মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির প্রমাণ দেওয়ার সময়। ইতিহাস আমাদের বিচার করবে, আমরা কি নির্যাতিতদের রক্ষায় এগিয়ে এসেছি নাকি নীরব থেকেছি। এবার জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে 1 বছরের জেল, ভিসা বাতিল।
যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়ালে 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার এই শাস্তির কথা জানিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন। যদিও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আদালত মনে করছেন পতাকা পোড়ানো মত প্রকাশের স্বাধীনতার অংশ। সংবিধানের প্রথম সংশোধনী দিয়ে এটি সুরক্ষিত। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট 1989 সালেই এর রায় দিয়ে রেখেছেন। ট্রাম্প মনে করছেন পতাকা পোড়ানোর ঘটনা তাৎক্ষণিকভাবে আইনবিরোধী কার্যক্রম উস্কে দিতে পারে। নির্বাহী আদেশে সইয়ের পর ট্রাম্প বলেন, যদি আপনি একটি পতাকা পোড়ান আপনাকে 1 বছরের জন্য জেলে যেতে হবে, কোনো আগাম মুক্তি নেই, কিছুই নেই। ট্রাম্প আরও বলেন, 1 বছর জেলে যেতে হবে, সেটা রেকর্ডে থেকে যাবে, তখনই পতাকা পোড়ানো বন্ধ হতে দেখবেন। নির্বাহী আদেশে সতর্ক করে বলা হয়েছে, বিদেশি কেউ এ কাজ করলে তার ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা সহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্পের এমন উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলো। তাদের মতে এই আদেশ নাগরিক স্বাধীনতার মূল ভিত্তিকে আঘাত করেছে। এর মধ্য দিয়ে ট্রাম্প তার নির্বাহী ক্ষমতাকে প্রায় সীমাহীন করার চেষ্টা করছেন। এক বিবৃতিতে বাক স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন ফায়ার বলেছে, ট্রাম্প হয়তো মনে করছেন কলমের এক খোঁচায় সংবিধানের প্রথম সংশোধনী বদলে দেওয়ার ক্ষমতা তার রয়েছে, কিন্তু আদতে তার সেটা নেই। সরকার মত প্রকাশের জন্য সুরক্ষিত কোনো পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। এমনকি প্রেসিডেন্ট সহ দেশের অনেক নাগরিকের কাছে যদি সেটা আপত্তিজনক ও উৎসাহীমূলক মনে হয়, তবু বিবৃতিতে এমনটাই জানিয়েছে সংগঠনটি। নির্বাহী আদেশে মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সম্ভাব্য সর্বোচ্চ মাত্রায় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, বিদেশি নাগরিকেরা পতাকা পোড়ানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভয় দেখানোর চেষ্টা করছেন ও হুমকি দিচ্ছেন, তবে অভিযোগের সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেওয়া হয়নি। অন্যদিকে ইসরায়েলের সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু? গাজা পুরোপুরি দখলের ঘোষণা দিয়েই বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘোষণা ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ। শুধু অভ্যন্তরীণ অস্থিরতাই নয়, আন্তর্জাতিক পরিসরেও সংকটে পড়ছে ইসরায়েল। একে একে মিত্র দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এমন পরিস্থিতিতে জানা গেছে নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনায় সন্তুষ্ট নন সেনাপ্রধান ইয়াল জামির। তিনি উল্টো প্রধানমন্ত্রীকে জিম্মি বিনিময় চুক্তি মেনে নিতে চাপ দিচ্ছেন। সেনাপ্রধান ও সরকার প্রধানের এই দূরত্বকে ঘিরেই বাড়ছে জল্পনা কল্পনা। ইসরায়েলে কি তবে সামরিক অভ্যুত্থান ঘটতে পারে? সেনাবাহিনীর অসন্তোষ। ইসরায়েলি সেনারা প্রকাশ্যেই সতর্ক করেছে, পুরো গাজা দখল করতে প্রয়োজন দানবীয় শক্তি ও বিপুল সংখ্যক সেনা। তাদের মতে হাজার হাজার সৈন্য মোতায়েন করলেও কাজটি সহজ হবে না। গাজা শহর পুরোপুরি ধ্বংস করতে লেগে যেতে পারে কয়েক মাস, এমনকি 1 বছরেরও বেশি সময়। এরই মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধে সেনাদের ভেতর ক্লান্তি, ভয় ও হতাশা বাড়ছে। 2 বছরে সংঘাতে প্রাণ হারিয়েছে শত শত সেনা। আত্মহত্যার প্রবণতাও বেড়েছে। মনোবল ভেঙে পড়ায় যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহ কমে গেছে সেনাদের ভিতর। সরকারের সঙ্গে সেনাবাহিনীর টানাপোড়েন। তবু নেতানিয়াহু নিজের পরিকল্পনা বাস্তবায়নে অটল। তিনি ইতোমধ্যে 60,000 রিজার্ভ সেনাকে 2 সেপ্টেম্বর রিপোর্ট করতে বলেছেন। কিন্তু সেনাপ্রধান ইয়াল জামির প্রকাশ্যেই প্রধানমন্ত্রীর অবস্থানের বিরোধিতা করছেন এবং জিম্মি বিনিময় চুক্তিতে সমাধান খুঁজতে আহ্বান জানাচ্ছেন। অভ্যুত্থানের সম্ভাবনা কতটা? বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর এমন দ্বন্দ্ব সামনে আসতেই প্রশ্ন উঠছে, তাহলে কি ইসরায়েলের সামরিক অভ্যুত্থান অনিবার্য? বিভিন্ন জরিপ ও এগো বিশ্লেষণ বলছে এমন কিছু ঘটার সম্ভাবনা তুলনামূলক কম। শক্তিশালী ডিপ স্টেটও এ ধরনের পরিস্থিতি তৈরি হতে দেবে না। সবচেয়ে সম্ভাব্য যে চিত্র দেখা দিতে পারে তা হল নেতানিয়াহুকে হয়তো হত্যা করা হতে পারে বা অন্য কোনো উপায় ক্ষমতা থেকে সরানো হবে। এরপর নতুন নির্বাচনের আয়োজন করা হবে। উল্লেখ্য, ইসরায়েলের ইতিহাসে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হত্যার নজিরও রয়েছে। সব মিলিয়ে ইসরায়েলের সামরিক অভ্যুত্থান সরাসরি না ঘটলেও রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার টানাপোড়েন যে নতুন দিগন্ত খুলে দিচ্ছে তার অস্বীকার করার উপায় নেই। সব শেষ জানিয়ে দেব মুসলিম বিশ্বকে গাজা সংকট নিরসনে ইরানের 4 প্রস্তাব। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম বিশ্বকে 4 দফা পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি ইসলামিক সহযোগিতা সংস্থার এক জরুরি বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করেন। আরাগচি বলেন, গাজার বর্তমান পরিস্থিতি শুধু মুসলমানদের জন্যই নয়, বরং এটি সমগ্র মানবজাতির বিবেকের একটি বড় পরীক্ষা। তার ভাষায়, আমাদের স্মরণ রাখা উচিত, গাজার এই বিপর্যয় ধর্ম কিংবা ভৌগোলিক সীমারেখা মানে না। তাই মানবতা, ন্যায় বিচার ও মর্যাদার প্রশ্নে সব জাতিকেই একসঙ্গে দাঁড়াতে হবে। ইতিহাস কখনো বিলম্ব ক্ষমা করে না, গাজা অপেক্ষা করতে পারে না, কাজ করার সময় এখনই। ওআইসি সম্মেলনে তিনি ইসরায়েলি দমননীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে 4টি সুস্পষ্ট পদক্ষেপের প্রস্তাব দেন। এগুলি হল, ইসরায়েলি সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করা, রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা এবং ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টি করে
ইসরায়েলকে অস্ত্র ও কূটনৈতিক সহায়তা দেওয়া দেশগুলির বিরুদ্ধে অবস্থান নেওয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজা কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি প্রতিরোধ, সংগ্রাম ও মানবিক মর্যাদার প্রতীক। আজ সময় এসেছে শুধু কথা বা প্রতিশ্রুতি নয়, বরং বাস্তব পদক্ষেপ নেবার। তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান, যাতে গাজার জনগণের দুর্দশা লাঘব এবং দখলদার ইসরায়েলি নীতির বিরুদ্ধে কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়।